গল্পটি আপনারা শুনবেন দুটি পর্বে। আজ রইল গল্পটির প্রথম পর্ব। আজকের গল্প পাঠে আমি তমাল, কালীগুণিনের ভূমিকায় নিহারেন্দু ব্যানার্জি। শুরু হচ্ছে কালীগুণিন ও চন্দ্রপিশাচ রহস্য। এই জল পোঁতা বরগোনা কোনখানে বলো দেখি? পারবে না জানতুম। ওই যে মুলুকে বিদ্যেধরী নদীর শেষ চড়াটা শেষ হয়েছে, ঠিক সেইখানে। এ বরগোনার ভূস্বামী হল সুন্দরবন তল্লাটের সেকালের কুখ্যাত ডাকাইত গোপাল ঠাকুরের পৌত্র শ্রী কমলেশ ঠাকুর। স্বভাবে সে পিতামহের ধারে কাছেও যায়নি, এ কথা প্রজারাও স্বীকার করে শতমুখে। গোপাল ঠাকুর যতখানি দুর্দমনীয় প্রকৃতির মানুষ ছিলেন, কমলেশ ততখানি বিনম্র, সুশিক্ষিত এবং প্রজাদরদী। মোটামুটি 250 সাধারণ রায়ত, গোটা 60 লাঠিয়াল পরিবার, এনারা করমুক্ত, আর টুকিটাকি কয়েক ঘর জেলে, হাঁড়ি কামার কুমোর মিলিয়ে কমলেশের নির্ঝঞ্ঝাট সংসার। এই জলপোঁতার সাথে বাইরের ভূখণ্ডের যোগাযোগ রক্ষা করত 2টি খেয়াঘাট, কুলতলি আর 7 মাথা ঘাট। এই 7 মাথা ঘাটের অদূরে রয়েছে সংকীর্ণ পথের রেলগাড়ির রাস্তা। তাতে সাগরের লবণ, চুন বানাবার শামুক খোলা, পাট, নীল প্রভৃতি বোঝাই হয়ে সদরে পৌঁছত। সাধারণ যাত্রীদের চড়ার ব্যবস্থাও ছিল বটে, কিন্তু রবিবার ইংরাজ সাহেবদের ছুটির দিনটি স্টেশন থাকত শুনশান। সেই দিন ব্যতীত রোজই এই রেলের গাড়ি দিনে 2 বার যাওয়া আসা করত। এই জলপোঁতায় থাকত একটি ওঝার পরিবার, সুদন আর তার স্ত্রী খনা। এর পিতা মধুসূদন নামকরা ওঝা ছিল, এবং সেই কারণেই গোপাল ঠাকুর তাঁকে 2 বিঘে ভূমি দান করে বসত করতে দিয়েছিলেন। একটু আগেই গাঁয়ে ঢোকার সময় যে দুপাশে ধান, গম, জনাই ঘেরা বিশাল চাষের এলাকা পেরিয়ে এলে, তার প্রান্তেই সুদনের বাড়ি। সুদন কিন্তু ঝাড়ফুঁক একেবারেই করে না। নিজের উদাসীন খেয়াল আর সামান্য চাষবাসেই মেতে থাকে স্বামী স্ত্রী। গাঁয়ের লোকে নিঃশ্বাস ফেলে বলে, সুধনটা বড় সিধে, তার বাপের গুণ কিছুই পেলে না। এত বড় গুণীর ছেলে হয়েও কোনো বিদ্যেই শিখল না সে। কখনো বড় বুড়োরা তার সামনেই প্রশ্ন করত, কিন্তু সুধন এসব শুনেও গা করত না। বলতো, কি করব তোমরাই বলো, আমার এইসব তন্ত্রে মন্ত্রে যে একেবারেই বিশ্বাস নেই। সব বুজরুকি বই তো নয়, আমার একদম এসব মানতে টানতে ইচ্ছে হয় না। এই বলে রাগে দুমদাম করে সে স্থান ছেড়ে চলে যেত। লোকজন এই সরল সিধা বোকা বোকা ছেলেটির রাগের বহর দেখে হেসে কুটিপাটি হতো। এমনিভাবেই দিন কেটে যাচ্ছিল হিজলপোতার। তা সেবার শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসা পূজার দিন কি একটা ভালো যোগ পড়েছিল। দলে দলে সাধু সন্ন্যাসীরা চলেছেন গঙ্গা আর সাগরের সঙ্গমে। সংক্রান্তির 2 দিন পূর্বে ঘোর অমাবস্যার রাত্রিরে বিদ্যেধরীর ঘাটে একখানি নৌকা এসে ঠেকল। তাতে বোঝাই সাধুদের দল। রাত্রির হয় দেখে পাটনি তার নৌকা থামিয়ে রান্না বান্নার আয়োজন করতে বসল। বেশিরভাগ সাধু চড়াতেই আশ্রয় নিল, আর কয়েকজন গ্রামে চলল কোনো গৃহস্থালির ভিতর আশ্রয় নিতে।
খনা সন্ধ্যার পরে উনুনে হাঁড়ি চাপিয়ে কিছু রাঁধছিল। সুদন ভিতরের ঘরে আসন পিড়ি হয়ে বসে কিছু একটা করছে। এমন সময় দোরের বাইরে মানুষের পদশব্দ কানে এলো। সুদন একটু অবাক হলো। এমনি তাদের ঘরখানি গাঁয়ের একদম একটেরে এলাকায়, লোকজন কেউই তাদের ঘরে আসে না বড় একটা। ইতস্তত করে দুয়ারের আগল খুলতে দেখলো একজন সৌম্য দর্শন বৃদ্ধ সাধু দাঁড়িয়ে রয়েছে। ছোটখাটো চেহারা, মাথার শ্বেতবর্ণ কেশরাশি, কাঁধ ছাড়িয়ে নেমেছে, গালে শুভ্র শ্বশ্রুগুম্ভের পারিপাট্য। খনা তাড়াতাড়ি ঘোমটা টেনে দিল। সাধু হেসে কইল, বাছা, আমি একজন সাধু, চলেছি সঙ্গমে। আজ রাত্রিটুকু আশ্রয়ের সন্ধানে বেরিয়েছি। তোমরা যদি... কথা শেষ না হতেই সুদন ব্যতিব্যস্ত হয়ে তাকে সাদরে অভ্যর্থনা জানালো। সাধু বাবার পায়ের নিকট মাটির পাতিল, সরা, খন্তা, কাঠকুটো, আলো চাল আর দুটো আলু রেখে প্রণাম করল দুজনে। সাধু সন্তুষ্ট চিত্তে আশীর্বাদ করল। সাধুর নাম বাসবানন্দ। সে খন্তা দ্বারা নিজের রান্নার উনুন খুঁড়তে খুঁড়তে গল্প করছিল গৃহস্থের সঙ্গে। টুকিটাকি কথা হতে হতে খনা বাসবানন্দের গেরুয়া ঝোলাখানি কলুঙ্গির ওপরে তুলে রাখার অভিপ্রায় তুলে ধরতেই টের পেল যে ঝোলাটি বিলক্ষণ গুরুভার। খনার হাত ফসকে সেটি শান বাঁধানো মেঝেতে পড়ে গেল এবং তারা সবিস্ময়ে খেয়াল করলে যে ঝোলার ভিতর থেকে ধাতু নির্মিত চওড়া এবং ভারী একখানি চৌকোনা খণ্ড উঁকি মারছে। সাধু তড়িঘড়ি এসে সেখানা তুলে নিয়ে সন্তান স্নেহে হাত বোলাতে থাকল। সুদন আর তার স্ত্রী বিস্মিত চক্ষে যখন বাসবানন্দের কার্যকলাপ লক্ষ্য করছে, তখন সাধু গম্ভীর কণ্ঠে চাপা স্বরে বলে উঠল, তোরা ভারী অবাক হয়েছিস বাসা, তাই না রে? ভাবছিস সাধুর ঝোলায় হয় রইবে লোটা আর না হয়তো খোপনি। এখানে আবার কি বস্তু, তাই তো? আসলে এই জিনিসটার জন্যই রাতে বাইরে থাকতে সাহস করিনি আমি। কৌতূহল সুদন বা খনার বিলক্ষণ হচ্ছিল বটে, কিন্তু তারা কুণ্ঠায় সেটা স্বীকার করলে না। বাসবানন্দ কয়ে চলল, এই দিব্য বস্তুখানি যে কত সহস্র সহস্র যুগ ধরে আমাদের গুরুকুলে হাত বদল হয়ে আসছে তা কেউ খোঁজ রাখে না। প্রত্যেক গুরুদেব তার বয়সকালে নিজের সবচাইতে নির্লোভ আর পণ্ডিত শিষ্যকে এই তাম্রলিপ্তটি উত্তরাধিকার দিয়ে যান। এতে একখানি শ্লোক লেখা ছিল বলে শুনেছি, কিন্তু সেটি বহু পূর্বেই ক্ষয় হয়ে গিয়েছে। আমার ঊর্ধ্বতন চতুর্থ গুরুদেব শ্রী শ্রী নীলরুদ্র স্বামী সেই ক্ষয়ে আসা শ্লোকের মানে উদ্ধার করে প্রাচীন বাংলায় খোদাই করে রাখেন। এই সেই শ্লোক। কালো হয়ে আসা তাম্র নির্মিত পট্টের উপরে ক্ষয়াট্টে অক্ষরে লেখা রয়েছে একটি চতুষ্টয় ছড়া, দৌসন্তেয়র মহারাজ্য হৃদয়ে জোড়া অঙ্গ। রাজাও আছেন সেইখানে এক ভারী রঙ্গ। রাজা সেথায় অঙ্গ নামা পড়ছে মনে তাকে, গয়নাগাটি লুকিয়ে দিতেই পড়ল রাজা পাঁকে। রাজার নামের ভূষণ থাকে অঙ্গ পায় ত্রাণ, শিবসায়রের অতল তলে করিবে সন্ধান। অনন্য পর গুণে বাঁধা
রক্ত ঋণে ঋণী। 3 রক্তে করালে স্নান, তোমার হবেন তিনি। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি একজনও নির্লোভ খাঁটি শিষ্য পাইনি আজও, আর পাবো না। এই শ্লোকের মানে আমি উদ্ধার করতে অক্ষম। আবার এই জিনিস বেহাতে দেওয়ার নিয়ম নাই। তাই সঙ্গমে গিয়ে ভগবানের জিনিস তাকেই ফিরিয়ে দিয়ে আসবো সাগরের জলে। তাই তোদের আজ এর কথা জানালাম, নচেত কখনো কইতুম না। রাতে খাওয়ার পালা সাঙ্গ করে ঝোলাটি মাথার কাছে রেখে বাসবানন্দ শয়ন করল। রাত দ্বিপ্রহরে পড়বার মুখেই বাসবানন্দের নিদ্রা ভেঙে গেল। বাইরের বিস্তৃত ধূধু ক্ষেত খামার আর জঙ্গলের থেকে শ্রীগালের দল প্রহরের ডাক ডাকছে। কি বিশ্রী জোরালো আওয়াজ! সামান্য পরেই ভুলটা বোঝা গেল। না, বেশি দূরে নয়, মনে হচ্ছে বাড়ির ঠিক বাইরেটাতেই তারা ডাকছে। কিংবা হয়তো আদৌ বাইরে নয়। সাধুর শরীরে কাঁটা দিয়ে উঠল। সে চকিতে খেয়াল করল তার মাথার কাছে ঝোলাটা অদৃশ্য। পা টিপে টিপে শোবার ঘরের বাইরে এসে দাঁড়ালো সে। উনুনে তখনও হাঁড়ি চাপানো। সেই হাঁড়িতে উঁকি মারতেই বাসবানন্দের হাত পা হিম হয়ে এলো। এ কোথায় আশ্রয় নিয়েছে সে? হাঁড়িতে রয়েছে সিদ্ধ করা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। ঘরের চারিদিকে একবার চোখ ফেরাতেই দেখা গেল গোটা গৃহে তন্ত্রমন্ত্র, তুকতাক আর ভয়ঙ্কর কালো বিদ্যার সামগ্রী ছড়িয়ে রয়েছে। এই দিকটায় সে সন্ধ্যায় আসেনি, তাই চোখেও পড়েনি। ভিতরের একটি ঘর থেকে মিটমিটে পিদিমের আলো এসে বাইরের ঘরে লম্বা হয়ে পড়েছে। তার আলো বাতাসে কাঁপছে। সাধু নিঃশ্বাস স্তব্ধ করে সেই দরজার ফাঁকে চোখ রেখে থরথর করে কেঁপে উঠল। ভিতরে রয়েছে 8-10টি ভীষণ আকৃতির শ্রীগালের দল। খনা আর সুদন পরিতৃপ্তির সঙ্গে হাতায় করে সেই মানুষের দেহাংশ এক একটি জন্তুর সামনে দিচ্ছে, আর তারা সন্তুষ্টির সঙ্গে সেগুলি ছিঁড়ে খাচ্ছে এবং মধ্যে মধ্যে মুখ তুলে ভয়ানকভাবে ডাকছে। সামনে রাখা সেই তাম্র ফলকটি। আরো ভয়ানক আশ্চর্যের বিষয় এই যে এক একটি শ্রীগাল এক এক টুকরো মহামাংস মুখে নিচ্ছে, আর অবিকল মনুষ্য কণ্ঠে সুর করে এক একটি শ্লোকের মানে বলে দিচ্ছে। সাধু চিত্রার্পিতের ন্যায় কিছুক্ষণ শোনার পর বুঝতে পারল কি ভয়ঙ্কর এক শক্তির সন্ধান সে এতদিন বয়ে বেরিয়েছে নিজের অজান্তেই। এই আপাত সরল দর্শন দম্পতি অতি ভয়ানক মানুষ। অন্য সময় হলে হয়তো বা বাসবানন্দ পলায়ন করে জীবন রক্ষা করত, কিন্তু এই বিপজ্জনক শক্তির সন্ধান তো এই শয়তানের হাতে ফেলে রেখে পালানোর উপায় নাই। বড় প্রমাদ ঘটবে তাহলে। সাধু বাবা ইতস্তত করে এক ধাক্কায় দৌড় খুলে ফেলল। তাকে দেখা মাত্র শ্রীগালের দল পড়ি মরি দৌড়ে পালালো। সুদন আর তার স্ত্রী কিন্তু বিচলিত হলো না।
বাসবানন্দ যখন কম্পিত হাতে ফলকটি তুলে নিয়ে বেরুবার জন্য পিছনে ঘুরেছে, তখনই সুদন ফিস করে কি যেন একটা মন্তর পড়ে উঠল, আর তৎক্ষণাৎ দুবার দুটো ভারী পদশব্দ পাওয়া গেল। বাসবানন্দ পিছন করে তাকাতেই তার হৃদযন্ত্রের ক্রিয়া যেন স্তব্ধ হয়ে এলো। সুদনের আর খনার ঠিক পিছনে পুজো হয়ে দাঁড়িয়ে রয়েছে দুখানা ভয়ঙ্কর আকৃতির প্রেত মূর্তি। তাদের চোখ আগুনের ভাটার মতো জ্বলছে। সেদিকে না তাকিয়েই সুদন ব্যঙ্গ মেশানো বক্র স্বরে কইল, আমার বাঁ দিকে কে এসেছিস? বাম দিক হতে উত্তর এলো, আমি ওই শ্রীরামপাল, থাকি ওই দক্ষিণের বট গাছে। আর ডান দিকে? আমি হাসি বলতে তুমি সকলে থাকে। বেশ বেশ, এইবার তোরা ওই হতভাগা সাধুটাকে ছিঁড়ে ফেল, আর তামার খণ্ডটা আমার হাতে এইখানে এনে দে। বাসবানন্দ ইষ্ট স্মরণ করে দৌড় লাগালো, কিন্তু পলকের মধ্যে তার উপর ঝাঁপিয়ে পড়ল সুদনের আজ্ঞাবহ দুই প্রচণ্ড প্রেত। পুরোধার নখের আঘাতে সাধুর মুণ্ডটি মাটিতে ভূপতিত হলো। তাম্র ফলকটি সুদনের হাতে নিবেদন করে পিশাচদ্বয় অদৃশ্য হলো। সে এক ভয়াবহ দৃশ্য। বাসবানন্দের ধবধবে শ্বেতবর্ণ চুল আর দাড়ি গোঁপ এখন তাজা রক্তে মাখামাখি হয়ে হা করে বিস্মিত দৃষ্টিতে চেয়ে রয়েছে কড়ি কাঠের পানে, আর দেহটা 3-4 খণ্ড হয়ে ছড়িয়ে রয়েছে। খনা খিলখিল করে হেসে টুকরোগুলি কুড়িয়ে নিয়ে মস্ত হাঁড়িটাতে ঢোকালো। এই দম্পতি মোটেই সহজ মানুষ ছিল না। সুদনের রক্তে দৌড়াচ্ছে তার গুণীন বাপ মধুসূদনের মহাবিদ্যে। উপরন্তু অল্প সময়ে প্রচুর শক্তি অর্জনের জন্য তারা বেছে নিয়েছিল কালো এবং অপশক্তির সাধনার পথ। সৎ পথে শক্তি আদায় করতে বিস্তর সময়ের প্রয়োজন, কিন্তু আধারের পথে তা পাওয়া যায় অপেক্ষাকৃত সহজেই। সম্মোহন, দারণ, বশীকরণ, মহাডামর, ভূত ডামর প্রভৃতি হয়েছিল তাদের করায়ত্ত। এই সময় তাদের হাতে এসে পড়ল এই অফুরন্ত মহাশক্তির ভাণ্ডারের সন্ধান। শ্রীগালরূপী যক্ষিণীদের মুখে শ্লোকের মানে শোনার পর তারা বুঝেছে যে এই বস্তু একবার হাতে এলে দেশ জয় করতে পারে, তারা হয়ে উঠতে পারে অবদ্ধ। সকালে বাক্স প্যান্টরা গুছিয়ে নিয়ে শয়তান যুগল বেরিয়ে পড়ল সুদূর তিব্বত প্রদেশের পানে, সেই অমোঘ কাঙ্ক্ষিত বস্তুর খোঁজে। গায়ের লোকজন শুধলো, এই কি সুদন, এই বীজতলা চড়ানোর সময় 1.5 বিঘে ফলন্ত জমি ফেলে রেখে চললে কোথা? সুদন মাথা নিচু করে জবাব দিল, আর মনটা ভালো নেই খুড়ো, বিষয় আশয় আর পোষায় না আমার। সংসারে কেবল সংসার যায় সার, তাই চললুম একটু তীর্থ করতে, ফিরতে কিঞ্চিত বিলম্ব হতে পারে। তাদের চলে যাওয়ার পথের দিকে চেয়ে উদাসভাবে গায়ের লোকেরা নিজেদের মধ্যে বলা বলি করল,
সুদনটা অমন বাপের কোনো গুণই পেলে না। ছেলেটা বড্ড সরল সিধা। সুদন আর খনা ফিরে এলো প্রায় হপ্তা ছয়েক পর। তার পাকা ফসল 5 ভূতে লুটপাট করে খায়নি। কয়েকজন যে চেষ্টা করেনি তাও নয়, তবে এই 1.5 মাস তার বসত বাড়ির চতুর্দিকে অস্বাভাবিক রকম শেয়ালের হুয়া হুয়া শব্দ শোনা গিয়েছে। তাই এই গা ছমছমে পরিবেশে সাহস জুটিয়ে কেউ আর চৌহদ্দির ভিতরে প্রবেশ করতে পারেনি। একদিন মধ্যরাত্রিরে সুদন তল্পা নিয়ে ঘরে ঢুকে দৌড় দিয়েছে। কেউ তাদের বড় একটা খোঁজ নেয়নি। তাদের প্রান্তিক ঘরখানিতে এমনিতেই মনুষ্য সমাগম কোনো কালেই ছিল না, কিন্তু গোলমাল শুরু হলো অন্য দিক দিয়ে। এই ঘটনার পরের দিন গায়ের শাঁখারি হরিচরণকে খুঁজে পাওয়া গেল না। সে 3-4টি গায়ে শাঁখা নোয়া সিঁদুর বেচত। নিবাস নরনারায়ণপুরে। তার গাঁ থেকে তার পরিবার হিজলপোতায় এসে বিস্তর সন্ধান করল। তার স্ত্রী কইল, আগে জনার্দনের বাপ গতকাল বেরোবার সময় বললে যে হিজল গায়ে আসবে। রাতে বাড়ি না ফেরায় আজ আমরা খুঁজেছি। জমিদার কমলেশ লোক লাগিয়ে দিল, আর সাঁঝবেলায় সেই লোকজন এসে খবর করলে যে হরিচরণের টিকিটিও দেখেনি কেউ। উপরন্তু গাঁয়ের নদী পাড়ের সন্ন্যাসীকে আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। কমলেশ ধন্ধে পড়ল। পরপর 2 জন নিখোঁজ। যদিও 2 জনের একজনও তার প্রজা নয়, কিন্তু তবুও তারা হারিয়েছে তো তার তালুক থেকেই। পরের দিনও খোঁজ মিলল না, বরং সেদিন রাত্রিরে ঘটল একটা মারাত্মক ঘটনা, যা শান্ত হিজলপোঁতাকে তার ভিত সমেত নাড়িয়ে তুলল। সেই দিন ছিল পূর্ণিমা। 2 জন বালক তাদের গরু বাছুর চড়াতে গিয়েছিল উত্তর দিকের নাবাল জলা জমিতে। মজে আসা ঘোড়ামারি নদীর খাত এখন এই আশ্বিনের শুরুতেও প্রচুর জলা ঘাসে ভর্তি। গোচরণের উপযোগী স্থান বটে। এই 2 বালক কিন্তু আদতে রাখাল পরিবারের নয়। একজন লাঠিয়াল শিবরামের ছেলে, আর অপরজন সর্দার ভীমের নাতি। 2 জনের নামই বিষ্টু, ছোট বিষ্টু আর বড় বিষ্টু। তারা দিব্যি আরাম করে ঘোড়ামারির চরের অশ্বত্থ গাছের নিচে শুয়েছিল, আর গরুরা নিজেরাই চড়ে চড়ে ঘাস খাচ্ছিল। ভোগ ভোগ শব্দ করে তাদের পাহারা দিচ্ছিল বড় বিষ্টুর পোষা কুকুর ভুলাই। সন্ধ্যার ঠিক মুখে কিসের যেন তীব্র আওয়াজে ছোট বিষ্টুর তন্দ্রা ছুটে গেল। নিদ্রালু ঘোরে প্রথমটায় সে কিছু বুঝতে পারলে না, কিন্তু পর মুহূর্তেই শটান সোজা হয়ে উঠে দাঁড়িয়ে চমকে উঠল। এমনিতেই কখন যে সন্ধ্যা নেমে গিয়েছে। পালের গরুগুলি ভয়ার্থ স্বরে ভয়ানক চিৎকার করছে, আর ভুলাই কুঁই কুঁই শব্দ করে পেটের তলে লেজ লুকিয়ে দক্ষিণ দিকের ক্ষেতের পানে তাকিয়ে বেদম চেঁচাচ্ছে। কুকুরটির শরীরের প্রতিটি রোমকূপ যেন শিউরে রয়েছে। সেদিকে মুখ ফেরাতেই আবছা আধারে তার চোখে পড়ল বড় বিষ্টু এলোমেলো পা ফেলে গায়ের দিকে এগোচ্ছে। একটু পরেই সে আধারে মিশে গেল। বিষ্ণু,
বিষ্ণু! তার নাম করে গলা ফাটিয়ে চিৎকার করেও যখন লাভ হলো না, তখন অজানা ভয়ে কেঁপে উঠে ছোট বিষ্ণু দুর্দার করে গ্রামের দিকে দৌড় লাগালো। সন্ধ্যার কিছু পরেই একত্রে 25-30 ঘর প্রজা ভেঙে পড়ল জমিদারের দেউড়ির সম্মুখে, হাতে মশাল এবং পাকা লাঠি। কমলেশের পক্ষে এইবার আর নিরুদ্দেশ মেনে নেওয়া সম্ভব হলো না। লাঠিয়ালের সর্দার ভীমের নাতি উঠাও, এই অপমান লেঠেলরা সহজে মেনে নেবে না। এরা করমুক্ত প্রজা, জমিদারি চালাতে গেলে বিপদে আপদে এরাই ভরসা। কমলেশ তাদের সঙ্গে লোকজন পরিবেষ্টিত হয়ে ক্রন্দনরত ছোট বিষ্ণুকে নিয়ে চলল নাবালের দিকে, যেদিকে প্রথম ঘটনাটা ঘটেছে। যাবার পথে তারা দেখল গরু বাছুরগুলি পথ চিনে নিজেরাই গায়ে ইতস্তত ভিড়ে এসেছে। তাদের চোখের দৃষ্টিতে যেন একটা ভয় মাখা। দলবল নিয়ে ঘোড়ামারির বাঁওড়ে পৌঁছে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেও কোনো সূত্র পাওয়া গেল না। দলটি যখন হতাশ ক্ষোভে ফিরে আসতে যাচ্ছে, তখন তাদের কানে এলো অতি ক্ষীণ কুঁই কুঁই শব্দ। খুঁজে খুঁজে দেখা গেল একটি ঝোপের আড়ালে বসে বসে ভুলাই কেবলই কেঁদে চলেছে। কমলেশ নিচু হয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতেই সে মুখ তুলে চাইল, আর ভুক ভুক করে দক্ষিণ দিকে তাকিয়ে চেঁচাতে শুরু করল। তাকে অনুসরণ করে অতগুলো মানুষ ঝোপঝাড় ভেঙে চলতে শুরু করলো। সামনে সামনে চলল ভুলাই, অসীম সাহসী কুকুর, যে চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুর মতো কিছু একটা দেখেও অকুস্থল ছেড়ে পালায়নি। পৃথিবীর যে আদিম গুহা মানবটি সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে কুকুরকে নিজের পোষ মানিয়েছিল বন্ধু হিসেবে, তার বন্ধু নির্বাচনে কোনো ভুল ছিল না। গায়ের সীমান্তের কাছাকাছি এসে ভুলাই ডাক থামিয়ে নিঃশব্দে চলতে শুরু করলো, আর তার পিছনে প্রায় 35 জন লেঠেল। তারাও এগোচ্ছে অতি নিঃসাড়ে। এইভাবে এগোতে এগোতে ভুলাই যে বাড়িটার সামনে গিয়ে থামলো, সেদিকে তাকিয়ে প্রতিটি মানুষ বিস্ময়ে হাঁ হয়ে গেল। এই যে মধুর বেটা সুদনের বাড়ি, সেই দুর্বল সিধে সাদা ছেলেটা এসব কাজে জড়াতে পারে নাকি? সেই কুকুর নিশ্চয়ই কিছু ভুল করে থাকবে। ভুলাইয়ের বোবা চোখের আকুতিকে অগ্রাহ্য করে যখন গোটা দলটি চলে যেতে উদ্যত হয়েছে, এমন সময় তীক্ষ্ণ স্বরে সুদনের ঘরের ঠিক ভিতরেই যেন অনেকগুলি শিয়াল কেঁদে উঠল। এবং আকাশ ফাটিয়ে একটা মরণ চিৎকার জেগে উঠে বন্ধ হয়ে গেল। বৃদ্ধ ভীম বুক চাপড়ে কেঁদে উঠল। বিষ্ণু! বিষ্ণু! জাত লেঠেলদের বলিষ্ঠ পদাঘাতে মোটা কাঠের দরজা খড়কুটার মতো ভগ্ন হয়ে ছিটকে পড়ল। ঘরে পা রাখতেই
নজরে এলো এক বীভৎস নারকীয় দৃশ্য। বড় বিষ্ণুর মৃতদেহটি ছড়িয়ে পড়ে রয়েছে ঘরের মেঝেতে। ছড়ানো এই জন্যই কইলাম, কারণ ধড়ের থেকে মুন্ডুটি আলাদা করা। হাত পা চুল সব বিভক্ত করা হয়েছে কেটে কুটে, সেগুলি হাঁড়িতে ঠেসে দেওয়া হয়েছে। গোটা গৃহে রক্তের তাজা স্রোত। ভীম সর্দার অচৈতন্য হয়ে ঢলে পড়ল। এতগুলি লাঠিয়ালের সঙ্গে স্বয়ং ভূস্বামীকে দেখেও সুদনের ভাবান্তর হলো না। তার পূর্বে সেই সারল্য আর সাদাসিধে ভাব আর নাই। তার জায়গায় মুখের পরতে পরতে খেলা করছে কুটিল অভিসন্ধি। কমলেশ দাঁতে দাঁত চিপে বলল, আরামজাদা পাষণ্ড, এই তবে তোর আসল রূপ। তোকে চিনতে বড্ড দেরি করে ফেলেছি। পূর্বেই জানলে লোকগুলোকে মরতে হতো না। সুদন এ কথায় হো হো করে হেসে প্রত্যুত্তর করল, আবারও ভুল করলেন কর্তামশাই, এখনো তো কিছুই দেখেননি। আমি মধু ওঝার বেটা। আমার সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা আপনার ওই সন্ডা মার্কা মূর্খগুলোর নাই। বহু কষ্টে ইতিহাসের প্রায় বিস্মৃত এক মহাশক্তির খোঁজ পেয়েছি আমরা। আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এখন আকাশে গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আজ এই হতভাগার রক্তে আহুতি দিয়ে সেই শক্তিকে ইতিমধ্যেই বশীভূত করেছি আমরা। আরামজাদা, বাধা দিও না, তোমাদের কোনো ক্ষতি আমি করব না, কিন্তু বাধা দিতে এলে সব অংশে নির্বংশ হবে তোমরা। এই লিটল রাই অপমানে একযোগে ক্রুদ্ধ চিৎকার করে উঠল, এই ব্যাটার ছেলে দেখবি, এটা টুকরো করে দেবো আটকুড়োর বেটা। সুদন রক্ত চক্ষে চেয়ে কইল, তবে রে, তবে দেখ আমাদের শক্তি। খনা এসে দাঁড়ালো স্বামীর পাশে, আর দুইজনে মিলে ভিড় ভিড় করে কি যেন মন্তর পড়তে লাগলো। লিটল সহ জমিদার হতভম্ব হয়ে দেখল সুদনের ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে এক জোড়া মিশ কালো ছায়ামূর্তি। ভয়ঙ্কর তাদের অবয়ব, চোখে তাদের তীব্র জিঘাংসা। সুদন সেদিকে না তাকিয়েই হাসি মুখে শুধল, আমার ডান দিকে কে এসেছিস? আমি রমাকান্ত সাবয় থাকি কুলতলের পাতাড়ে। আর আমার বাঁ দিকে? হুজুর, আমি হীরামতি বেদিনী, টেরার দক্ষিণের পোড়া শিবতলায়। বেশ বেশ, তোরা আমার আজ্ঞাবহ। এই মুহূর্তে তোরা এখানে উপস্থিত সব কটা মানুষ আর ওই কুকুরটাকে। সুদনের মুখের কথা শেষ করবার পূর্বেই শিবরামের হাতের পাকা বাঁশের আঘাত পড়ল তার ব্রহ্মতালুতে। কাটা কলা গাছের ন্যায় ভূপতিত হল সুদন। খনা এই দৃশ্য দেখা মাত্র ভয়ানক তীক্ষ্ণ স্বরে ডুকরে উঠে ঝাঁপিয়ে পড়ল স্বামীর সদ্য মৃত দেহটার উপর। আর দুই পলক পরেই আগুন ঝরা দৃষ্টি নিয়ে উঠে দাঁড়িয়ে অশ্রু ভেজা গলায় সেই প্রেত মূর্তি দুইটার দিকে চেয়ে বলল, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? এই মুহূর্তে শয়তানের উপর তোরা। আবার বিদ্যুৎ বেগে লাঠির আঘাত পড়ল তার মাথায়। এবার আঘাত করেছে ভীম, লিটল সর্দার ভীমসেন। সে লুপ্ত চৈতন্য ফিরে পেয়েছে, আর নাতির শোকে অস্থির তার শরীরে বল ফিরে এসেছে দ্বিগুণ হয়ে। সেই এক আঘাতেই শয়তানির মাথা চৌচির হয়ে গেল। স্বামীর পাশাপাশি তার অপবিত্র সব পড়ে রইল বিস্ত্রস্ত অবস্থায়।
দুইজনের মৃত্যু ঘটা মাত্র সেই প্রেত মূর্তি দুটো এক লাফে বাড়ির ছাদ ভেদ করে মিলিয়ে গেল। ভুলাই কিছু একটা দেখে নিজের লেজ গুটিয়ে নিয়ে করুণ সুরে আকাশের দিকে মুখ তুলে ডেকে উঠল। সেই অপয়া একটানা ডাক শুনে অভিজ্ঞ ভীমের মন কিসের যেন ভয়ে কু ডেকে উঠল। আকাশে তখন গ্রহণের অবচ্ছায়া কেটে গিয়ে পূর্ণিমার চাঁদ স্বমহিমায় প্রকাশ পেয়েছে।